প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদেরকে আমি লিমিট শেষ করছিলাম। তো তোমাদের কোনো যদি প্রবলেম থেকে থাকে আমাকে বলতে পারো, এটা আমি করে আমি নতুন অধ্যায়ে যাব। কারণ একটা অধ্যায় নিয়ে এতদিন রেখে দিলে ক্লাস শেষ করতে একটা বছর লাগবে। ঠিক আছে, এই লিমিটের উপর অনেকগুলো ক্লাস নিয়েছি। তো আমি আর বেশি লিমিটের পড়তে চাচ্ছি না, আমি নতুন অধ্যায় শুরু করবো 9.2। সেক্ষেত্রে তোমাদের কোনো যদি প্রবলেম থেকে থাকে আমাকে একটু বলতে পারো যে স্যার এখানে প্রবলেম। আমি এখানে আর টাইম দিব না, ঠিক আছে? অনেক দেখছি তোমরা। স্যার হুম, বলো। স্যার আপনি কথা শেষ করে নিন, তারপরে বলবো। তারপর এখানে যে বিষয়টা আছে, যে এখানে আমি যে অঙ্কগুলো দেখলাম, পরের অঙ্কগুলো খুবই সোজা অঙ্ক, কঠিন না। আগে এখানে নিয়মগুলো পারলেই এখানে অঙ্কগুলো পারবা। এখন বিষয়টা হচ্ছে তোমাদের তারপর কোনো প্রবলেম যদি থেকে থাকে আমাকে বলো, আমি অঙ্কটা করে দিই। তারপর আমি অন্য অধ্যায় ধরবো। হ্যাঁ, বলো এবার। স্যার 46 নাম্বারটা। 46 নম্বরটা, tan y - tan x/y - x, এটা তো, এটা না? জি ঠিক স্যার। আছে, মানে এটা আগেকার নিয়মের অঙ্ক, এই জাস্ট একটু সেন্স না। দেখো আমি এটা করে দিচ্ছি, দেখো সবাই একটু দেখে নাও। আমি তাহলে 46 নম্বর অঙ্কটা করতেছি। 46 নম্বর অঙ্কটা কি ব্যাপার, আমি কলম ধরলাম। 46 নম্বর অঙ্কটা দেখো, এখানে কি আছে, যে লিমিট y টেন্ডস টু x, তারপর দিয়ে আছে কি tan y - tan x বাই y - x। এখন খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এখানে আমাদের যে এই যে ওয়ান হওয়ার যে সূত্র, সেই এরকম সূত্র নেই। তো আমরা একটা কাজ করবো এই জায়গাটায়, সেটাকে এই যে tan y এবং tan x এদেরকে ভেঙে নেব। জাস্ট সাধারণভাবে ভেঙে নেব, যেমন হচ্ছে সাইন বাই কজ আকারে যে ভাঙা যায় সেভাবে জাস্ট আমরা ভেঙে নেব। তো আমরা যে প্রথমে এটাকে সাইন বাই কজ আকারে ভেঙে নিই, তাহলে কেমন হয় বলো তো? tan কে ভাঙলে আছে সাইন ওয়াই বাই কজ ওয়াই হয়, মাইনাস এই tan কে ভাঙলে tan x বাই হচ্ছে cos x হয়। ওকে, বাই y - x, জাস্ট আমি করলাম কি ভেঙে নিলাম। এই যে আমরা জানি যে tan থিটা যেমন সাইন আছে এক্স হবে তো? সাইন বাই cos থিটা, হ্যাঁ, সেভাবে জাস্ট আমরা স্যার এটা কি বললাম? সাইন এক্স বাই কস এক্স হবে না? সাইন এক্স বাই কজ এক্স তো করলাম। এটা হচ্ছে ওয়াই ছিল সাইন ওয়াই বাই কজ ওয়াই, এটা tan x ছিল সাইন, ও সরি এটা ভুল স্যার করছি। ওখানে আপনি টেন লিখছেন, সাইন হবে। বুঝেছি, ওখানে ভুল করছি, হ্যাঁ। এটা সাইন এক্স বাই কজ এক্স হলো। তো এটা আমরা হচ্ছে লিখলাম এটা। এখন খেয়াল করে দেখো, জাস্ট আমাদের এমন কিছুই না, আমরা উপরে এই করব, মানে লসাগু করব। তো লসাগু করলে কি হয় দেখো, লসাগু করলে এখানে লসাগু আছে cos x আর cos y হয়। সেক্ষেত্রে আমরা cos y টা চলে যায়, থাকে কি এখানে আছে sin y cos x, এটা থাকে না বলো, মাইনাস sin x টা এটা দিয়ে ভাগ করে দিলে থাকে শুধু এটা, তার মানে sin x ইনটু আছে cos y। কথা কি বুঝতে পারছো এই পর্যন্ত? বাই নিচে আসছে y - x, এই তো কাজ, আর তেমন কোনো কাজ দেখতেছি না। কি বুঝেছে বিষয়টা এই পর্যন্ত? জি স্যার। এখন উপরে একটা সূত্র পড়ে, সূত্রটা কেমন, তুমি যদি মনে করো যে করো, এটাকে যদি সাইন এ ধরো, মানে সাইন এটাকে যদি এ ধরো, তাহলে সাইন এ কস বি, আমি সূত্রটা লিখে দিব তারপর আমি আগে বোঝাচ্ছি তোমাকে। মনে করো যে ওয়াইটা আছে, এটাকে এ ধরো মনে মনে, তাহলে সাইন এ কস বি, এটা তোমরা শিখে আসছো মনে হচ্ছে, তোমার স্যার তো অনেক দূরে আগে এগিয়ে গেছে আমি দেখলাম। এটা তো শিখছো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, যেটা আগে লেখা উচিত ছিল। এটুক সূত্র লেখা যায় কি জানো, সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি সূত্র। আমি সাইন এ মাইনাস বি সূত্রটা তোমাদেরকে আমি আবার একটু দেখাচ্ছি, সাইন এ মাইনাস বি সূত্রটা কেমন ছিল, তোমরা অলরেডি এটা শিখেছো। তারপরে তোমাদেরকে আমি একটু দেখাই, দেখো আমি অন্য জায়গায় একটু দেখাচ্ছি। এই যে সাইন এ মাইনাস বি যে সূত্রটা, এ মাইনাস বি যে সূত্রটা, সেটা লিখতে পারি কি আমরা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এটা হচ্ছে সাইন এ মাইনাস বি সূত্র। তোমরা এটা তো সম্পর্কে ধারণা আছে নাই? এটা অলরেডি শেষ হয়ে গেছে তোমাদের। কথা বলো। জি স্যার। হ্যাঁ, এই সূত্র তো জানো, এটা যে সাইন এ মাইনাস বি সূত্র, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি।
এখন তুমি যদি এই লাইনটা না বুঝে থাকো তাহলে একটা সাজাতে পারি। সাজানো কিভাবে? এটাকে দেখো সাইন এ ধরো, এই যে ওয়াইটাকে এ ধরো, তো সাইন এ আর এক্সটাকে বি ধরো, তাহলে সাইন এ কস বি মাইনাস কজ, এটা আগে আসার কথা ছিল, কজ এ সাইন বি, কজ এ সাইন বি। তাহলে আমরা এখান থেকে পুরোটা লিখতে পারি কি সাইন এ মাইনাস বি সূত্র। তাহলে এ মাইনাস বি সূত্র কোনটা হবে? তাহলে এটা সূত্র হবে। তো এখানে হচ্ছে এ ধরছিলাম হচ্ছে ওয়াইটাকে আর এক্স ধরছিলাম বিটাকে। তাহলে আমরা ওখান থেকে একটা বিষয় লিখতে পারি, দেখো যে লিমিট ওয়াই টেন্ডস টু এক্স, তাহলে উপরে আমি লিখতে পারি হচ্ছে উপরের টুকু যে সাইন এ মাইনাস বি অর্থাৎ ওয়াই মাইনাস এক্স। আর আরেকটা কথা তোমাদেরকে বলি যে এই যে cos x cos y সেটা আছে, এটা কিন্তু নিচে নেমে যায়, এটা তোমরা জানো, এটা cos x cos y ইনটু হচ্ছে y মাইনাস এক্স, আমরা কিন্তু এটা লিখতে পারি। দেখো এই পর্যন্ত বুঝতে পারছো নাকি? না বুঝতে পারলে বলতে পারো। জি স্যার, বুঝেছি। হ্যাঁ, এখন আমরা যদি বিষয়টা কি করব, আমরা এমন কিছুই করব না, জাস্ট আমাদের সবসময় খেয়াল রাখতে হয় যে আসলে ওই যে ওই সূত্রটা ওয়ান কিভাবে হয়। এই যে ওয়ান কিভাবে হয়, মনে করো যে লিমিট এক্স টেন্স টু জিরো, যদি এখানে সাইন এক্স থাকে, যদি অ্যাঙ্গেল থাকে, নিচেও যদি ওই অ্যাঙ্গেলটাই থাকে, তাহলে আমাদের এটা কি ওয়ান। কথা কি ক্লিয়ার? আমরা সবসময়ের জন্য এই জিনিসটা খেয়াল রাখবো, সাইনের সঙ্গে যেটা থাকবে তার নিচে ওটা দিয়ে ভাগ দিব। যদি ভাগ নাও থাকে তা আমরা ভাগ করার জন্য যা যা প্রয়োজন সেটা চেষ্টা করবো। দরকার হয় আমি ওইটাই বসাই দিলাম, দিয়ে ব্যালেন্স করার জন্য ব্যালেন্স করবো, যদি না থাকে। কথা ক্লিয়ার? আমরা এটা কি করব, যদি এই সূত্রটা ব্যবহার করার জন্য, তাহলে এই সূত্রটা ব্যবহার করার জন্য আমরা কি করব, লিমিট, দেখো বুঝো নাকি, ওয়াই টু এক্স, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি সাইন ওয়াই মাইনাস এক্স বাই আসছে ওয়াই মাইনাস এক্স। কথা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ইনটু আমরা লিখলাম কি ওয়ান বাই, এই যে আমরা এটাকে এইভাবে লিখলাম cos y cos x ইনটু cos y, আমরা এটা লিখে নিলাম। দেখো বুঝো নাকি, আমরা এটা লিখে নিলাম। কথা কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার, বুঝতে পেরেছি। এখন আমরা করি কি, একটা কাজ করি, সেটা হচ্ছে কি যে লিমিটটা মানে আলাদা করে দিই, একেও দিই একেও দিই, ঠিক আলাদা করে দিতে পারি তোমরা। তো যদি দিলে একটু সুবিধা হবে, সেই সুবিধা কি হবে সেটা তোমাকে আমি দেখাবো। যেমন একে আমি লিমিট বসাই দিলাম সাইন ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু লিমিট ওয়াই টেন্স টু এক্স, এদেরকে আমি লিমিটটা আলাদা করে বসাই দিলাম। এটা তো জানোই লিমিটের ধর্ম অনুসারে এটা করা যায়। এখন আমরা যেটা করব, খেয়াল করে দেখো, আমাদের ওয়ান হতে হলে অবশ্যই এক্স টেন্স টু জিরো হওয়া লাগবে, ঠিক না? দেখো উপরে যদি এক্স থাকে, নিচে যদি এক্স হয় এবং সেটার মান যদি জিরোর কাছাকাছি হয়, তখন তার মানটা হচ্ছে ওয়ান, এটা আমাদের সূত্র। এখন দেখো তো সেটা কি হয়ে আছে এরকম এখানে, এটা কি হয়ে আছে? না। এটা হয়ে নাই। আমরা ওইটা করবো। এখন খেয়াল করে দেখো, যদি ওয়াই এর মানটা এক্স এর কাছাকাছি যায়, ধরে নাও ওয়াই এর মানটা এক্স এর সমান, ধরে নাও ওয়াই ইকুয়াল টু এক্স, এখন এখান থেকে যদি তুমি বিয়োগ করো ওয়াই মাইনাস এক্স বিয়োগ করো, এটা জিরো হবে না বলো? হ্যাঁ। এখন মনে করো আমি যেটা বলতে চাচ্ছি যে ওয়াই টেন্স টু এক্স বলতে কি বোঝায় আসলে, আসলে প্রায় ওয়াইটা প্রায় এক্স এর কাছাকাছি, একদমই এক্স এর কাছাকাছি। আমি ধরে নিলাম মানে ক্যালকুলেশন সুবিধার্থে, একটু সাউন্ড আসতেছে, একটু তোমরা একটু মিউট থেকো, যখন প্রশ্ন করো আমাকে একটু আনমিউট হয়ে কথা বলো, একটু সাউন্ড আসতেছে। এখন খেয়াল করে দেখো, এটা অর্থ কি আসলে? এটা অর্থ হচ্ছে ওয়াইটা প্রায় এক্স এর কাছাকাছি। এই রুচিতা, রুচিতা তোমার বাসা থেকে একটু সাউন্ড আসতেছে, হ্যাঁ তুমি একটু মিউট থেকো, খেয়াল করে দেখো এটা অর্থ কি, এটা অর্থ হচ্ছে ওয়াইটা প্রায় এক্স এর কাছাকাছি। তা আমরা ক্যালকুলেশন সুবিধার্থে আমি ধরে নিলাম ওয়াইটা এক্স এর সমান, যেহেতু ওয়াইটা এক্স এর কাছাকাছি মানে ওয়াইটা এক্স এর প্রায় সমান, ধরে নিলাম ওয়াই ইকুয়াল টু এক্স। তাই ওয়াই ইকুয়াল টু এক্স যদি হয়ে থাকে, তাহলে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু জিরো হবে। তাহলে ওয়াই মাইনাস এক্স যদি জিরো হয়, তাহলে আমি এইটুকু ক্যালকুলেশন করি, তার মানে আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি, যখন হচ্ছে ওয়াই যখন এক্স এর দিকে যাবে, তখন ওয়াই মাইনাস এক্সটা সেটাও জিরোর দিকে যাবে। কথা কি বলতে পারি এটা? এটা ওয়াই ইকুয়াল টু এক্স ধরে নিয়ে ওয়াই মাইনাস এক্স সমান জিরো ধরছি, জিরো হয়েছে। তাহলে এখন ওয়াই যদি এক্স এর দিকে যায়, মানে এক্স একদম এক্স্যাক্টলি এক্স না, তখন এই ওয়াই মাইনাস এক্সটাও একদম জিরো হবে না, জিরোর দিকে যাবে। কথা কি বুঝতে পারছো?
জি স্যার। তাহলে আমরা জি এই স্যার। যে এইটুকু সমান আমি একটু কাজ করতে পারি, লিমিট আমরা লিখতে পারি যে ওয়াই মাইনাস এক্স টেন্স টু হচ্ছে 0, এরকম লিখতে পারি। তারপর এখান থেকে সাইন এটাকে ব্র্যাকেট দিতে পারো ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই মাইনাস এক্স। দেখো তো এখন বিষয়টা আমাদের যে সূত্রটা সেটা কিন্তু আমাদের এখন হয়ে গেল। কথা কি বুঝতে পারছো? আর যা আছে আমি তাই লিখলাম, এটা অত লেখা লাগে না, তারপর তোমাদেরকে আমি বোঝানোর জন্য তো লিখতেছি। দেখো তো এখন খেয়াল করে, উপরে যে অ্যাঙ্গেল থাকবে সেটা নিচে থাকবে এবং সেটার মান 0 কাছাকাছি হলে তার মানটা 1 হয়, এটা আমরা জানি, ঠিক তো? এটা আমরা জানি। সেক্ষেত্রে তাহলে এখন খেয়াল করে দেখো, এইটা তাহলে দেখো উপরে এর সাথে অ্যাঙ্গেলটা আছে যেটা, নিচেও সেটাই আছে এবং ওইটা টেন্স টু 0 হচ্ছে, তার মানে এটুকের মান 1 বলতে পারবো? এটুকের মান 1, জি স্যার পারবো। তাহলে এখান থেকে 1 বললাম ইনটু, এখন আমরা করবো কি, লিমিটটা রাখবো না, লিমিটটা বসিয়ে দিই। এখন যদি এক্স এর মানটা, ওয়াই এর মানটা দেখো এক্স এর কাছাকাছি যাচ্ছে, অর্থাৎ ওয়াই এর মানটা বসবো যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে আমি এক্স বলবো, বসাবো। তাই এখন দেখো তাহলে এখানে কি আছে, দেখো 1/cos x সাথে আসছে cos y, তাহলে আমি y এর মানটা যদি বসিয়ে দিই x, তাহলে কি হবে, cos x হবে না এখানে, এই লিমিটটা তো বসাচ্ছি। জি স্যার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 1/cos স্কোয়ার ওয়াই এক্স, সরি এক্স ইকুয়াল টু sec স্কোয়ার এক্স, এটাই আমাদের এখানকার অ্যান্সার। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এটাই আমাদের অঙ্ক। এখন তোমাদের যে কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো, স্যার এটা বুঝি নাই। খুব সোজা অঙ্ক, একদমই সোজা অঙ্ক। না স্যার নেই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি নতুন একটা অধ্যায় 9.2 এসে যাব, কারণ তোমাদের সামনে পরীক্ষা। লিমিট অধ্যায় অনেকদিন আমি ক্লাস নিয়েছি আর আমি নিতে চাচ্ছি না। তোমাদের কোনো প্রবলেম থাকলে, তাহলে আমার বিশ্বাস প্রবলেম থাকবে না, কারণ আমি যেভাবে দেখাইছি এগুলো ইনশাল্লাহ ধরা নিয়ম ভেঙে ভেঙে করা নিয়মগুলো যদি জানতে পারো ঠিকভাবে, তাহলে ইনশাল্লাহ অঙ্কগুলো হয়ে যাবে। তো ঠিক আছে, আমি তোমাদের কি আর কোনো প্রবলেম আছে এখানে এই লিমিট অধ্যায়ে? না স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা নতুন একটা অধ্যায় যাচ্ছি 9.2। 9.2 এর যার আগে তোমাদেরকে একটা সূত্র শিখতে হবে, সেই সূত্রটা আমি দেখাবো। সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, আমি একটা বক্ররেখা আঁকতেছি। এটা তো এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তো এখানে একটা আমি বক্ররেখা আঁকতেছি, বক্ররেখাটা মনে করো যে এরকম, এরকম একটা বক্ররেখা আঁকলাম। এখন খেয়াল করে দেখো যে এরকম যদি একটা বক্ররেখা আমি আঁকি, তো এখানে আমরা একটা বিষয় জানি, এখানে একটা এক্স পয়েন্ট ধরলে ঠিক সোজাসুজি একটা ওয়াই পয়েন্ট পাই, ঠিক না? এটি যদি এক্স হয়, এটি যদি ওয়াই হয়, তাহলে এই পয়েন্টটার নাম হচ্ছে, ধরে দিলাম পি এক্স কমা ওয়াই। কথা ক্লিয়ার? এটা তোমাদেরকে আমি দেখাইছি আগে। তো এটা হচ্ছে এক্স ওয়াই হবে। এখন খেয়াল করে দেখো, এখানে একটা পয়েন্ট নিলাম আমি, এই জায়গাটা একটা পয়েন্ট। তো এই পয়েন্টটা দেখো, তাহলে এখান থেকে পয়েন্টটা পাবো মূলত আমরা এইটা, অর্থাৎ এটুকু পরিমাণ যদি এক্স হয়, আমি ধরে নিলাম এটুকের পরিমাণ হচ্ছে ডেল এক্স, এটুকের পরিমাণ ডেল এক্স, তাহলে এখান থেকে পুরো এটুকু কত হবে, এক্স প্লাস ডেল এক্স। ঠিক কথা বলছি কি? দেখো তো বোঝো নাকি? জি স্যার। তাহলে এখন খেয়াল করে দেখো, এইটুকু আমরা এই পরিমাণ, দেখো আমি এই পরিমাণ কাট করে নিলাম। তাই কাট করে নিলে এখানে যদি ওয়াই হয়, এটুকুর পরিমাণ ওয়াই হবে, কিন্তু এটা যদি ওয়াই হয় এটুকু ওয়াই হবে। দেখো সোজা আমি কেটে নিছি, লম্ব টানছি, তাহলে এইটুকের পরিবর্তনটা আমি লিখবো। তা আমি ধরে নিলাম এটুকু আছে ওয়াই, ধরে ধরে না এটা অ্যাকুরেট, কারণ এটা ওয়াই হলে এটুকু ওয়াই হবে। ধরলাম আছে এইটুকের নাম ডেল ওয়াই, মানে যে এইটুকের পরিমাণ হচ্ছে ডেল ওয়াই। তাহলে এই পুরোটুকু কত হবে, ওয়াই প্লাস ডেল ওয়াই হবে না? এটুকু যদি ওয়াই হয়, এটুকের মান ওয়াই, আর ধরে নিলাম এটুকের মান হচ্ছে ডেল ওয়াই, তাহলে পুরোটুকের মান হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে এখানে একটা বিন্দু পাবো, সেই বিন্দুটার নাম হচ্ছে ধরে নিলাম কিউ। সেই বিন্দুটা কি পাবো, এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই, ওয়াই প্লাস ডেল ওয়াই। কথা কি বুঝতে পারছো এই পর্যন্ত? জি স্যার। হ্যাঁ পর্যন্ত কথা একদম কঠিন বিষয় কিছু না, কঠিন না, সোজা। এখন একটা খেয়াল করে দেখো যে আমরা এখান থেকে কিন্তু একটা বিষয় দেখলাম যে এখানে এখানে একটা পয়েন্ট পি অফ এক্স ওয়াই, আর এটা পয়েন্টটা কিউ অফ এক্স প্লাস ডেল এক্স আর ওয়াই প্লাস ডেল ওয়াই। দুটা পয়েন্ট আমরা পেয়ে গেছি, একটা পি পয়েন্ট এখানে, কিউ পয়েন্ট এখানে। যেখানে বলতেছি তাহলে এটুকের পরিমাণ, এই যে এটুকের পরিমাণ ডেল এক্স, আর এখান থেকে এটুকের পরিমাণ হচ্ছে ডেল ওয়াই। ওকে, আমরা এই পর্যন্ত জানি।
বা এই পর্যন্ত আমরা এর আগেও দেখে আসছি, এ পর্যন্ত করা যায়। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা দেখতেছি যে ডেল এক্স এর এই ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমাদের কিন্তু ডেল ওয়াই এর ক্ষুদ্র একটা পরিবর্তন হচ্ছে, মানে ওয়াই অক্ষের একটা ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে ডেল ওয়াই, ঠিক না? খেয়াল করে দেখো যে আমাদের পয়েন্ট প্রথম ছিল এখানে এক্স এর একটা, যদি এক্স অক্ষ বরাবর একটা নিয়েছি সেটুকু এটুকু ছিল, পরে যখন আমি এখান থেকে এটুকু বাড়ালাম, ডেল এক্স পরিমাণ বাড়ালাম, ওয়াই অক্ষের দিকে দেখো এইটুকু পরিমাণ বেড়ে গেল। কথা ক্লিয়ার হইছো? আগে তো দুজনের পয়েন্ট এখানে, জি স্যার। আগে দুজনের পয়েন্ট এখানে ছিল, যখন আমরা করলাম কি কিছু পরিমাণ বৃদ্ধি করলাম, এক্স এর পরিমাণ কিছু পরিমাণ বৃদ্ধি করলাম, সেটার নাম দিলাম ডেল এক্স। এই পরিমাণ বৃদ্ধি করলাম যার ফলে ওয়াই অক্ষের দিকে আমার এইটুকু পরিবর্তন হলো, এটুকু পরিবর্তন হলো, তার মানে তার মানটা দিলাম ডেল ওয়াই, মানে সামান্য পরিবর্তন। ডেল ওয়াই বলতে বোঝাচ্ছে ওয়াই এর সামান্য পরিবর্তন, যদিও এখানে বোঝা যাচ্ছে অনেক বড় পরিবর্তন, বাট আমরা ধরে নেবো সামান্য একটু পরিবর্তন। তার মানে ডেল এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াই অক্ষের দিকে আমার ডেল ওয়াই পরিবর্তন হলো। কথা কি বুঝতে পারছো বিষয়টা? जी सर। এখন আমরা এটাকে যদি একটু এইভাবে লিখি, ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাকে বলো পরিবর্তনের হার, মানে কি পরিবর্তন হচ্ছে তার পরিবর্তনের হার, পরিবর্তনের হার। এটা কি বুঝতে পারছো বিষয়টা? আমি যে কথাটা লিখলাম, আমি এটা কথাটা বলতে চাই যে ডেল ওয়াই, যখন আমি ডেল ওয়াই বাই ডেল এক্স লিখবো তখন সেটাকে বলবো কি পরিবর্তনের হার। তোমরা হচ্ছে যে সময়ের পরিবর্তনের, সরি, বেগ পরিবর্তনের হারকে যে ত্বরণ বলছো, তারপর তুমি দেখছো যে যখন হচ্ছে যে কি বলে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে, এরকম বিষয়গুলো তো তোমরা জানো। তো ওখান থেকে হার বিষয়টা মানে ভাগ মনে করবা। তার মানে আমি যে এরকম করে ডেল ওয়াই বাই ডেল এক্স লিখছি, এটাকে বলবো পরিবর্তনের হার। মনে থাকবে? जी सर। হ্যাঁ। জি এখন স্যার। এবার একটা বিষয় খেয়াল করো, এখন বলতেছে যদি এই ডেল এক্স এর পরিমাণটা একেবারেই ক্ষুদ্র হয়, ডেল এক্স এর পরিমাণটা একেবারেই ক্ষুদ্র হয়, অর্থাৎ ডেল এক্স এর মানটা যদি জিরোর কাছাকাছি যায়, জিরোর কাছাকাছি যায়, তাহলে তুমি কি করতে হবে আমাদের বলো তো? ডেল এক্স এর পরিমাণ যদি জিরোর কাছাকাছি যায়, তাহলে ডেল ওয়াই এর পরিমাণ তো জিরোর কাছাকাছি যাবে নাকি, না অন্য কিছু হবে? না, জিরোর কাছাকাছি যাবে। হ্যাঁ, ডেল এক্স এর এই পরিমাণের পার্থক্যের জন্য ওয়াই অক্ষের এই পরিমাণ পার্থক্য হয়েছে। এখন যদি আমি ডেল এক্স এর পরিমাণটা একেবারেই ক্ষুদ্র করি, অর্থাৎ আমি এত বড় না লিখে রেখে এই যে ঠিক এই সূচকের একটা দাগ কাটলাম, এই সূচকের একটা দাগ কাটলাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ডেল ওয়াই এর পরিবর্তনটা একেবারেই ক্ষুদ্র হবে। তেমন খেয়াল করে দেখো, তোমাদেরকে আমি লিমিটের অবতারণা কিভাবে করছিলাম, লিমিট কিভাবে আনছিলাম, লিমিট আনছিলাম যদি কখনো দেখো যে কোনো একটা মানে 0/0 আসতেছে, ইনফিনিটি আসতেছে, তখন আমি ওই মানটা এক্স্যাক্টলি ওই মানটা না বসিয়ে আমরা লিমিট নিয়ে আসি। আমাদের লিমিটের অবতারণা এই কারণেই যে কোনো একটা ফাংশনে যদি আমি সরাসরি জিরো বসিয়ে দিই, তাহলে 0/0 যদি হয় বা ইনফিনিটি হয়, তখন আমি সরাসরি লিমিট না বসিয়ে আমরা লিমিট নিয়ে আসি, মানে ওই মানটা না বসিয়ে লিমিট নিয়ে আসি। তো এখানে খেয়াল করে দেখো, যদি এই ডেরিক্স এর মানটা একদম জিরো হয়ে যায়, মানে পরিবর্তনটা যদি না হয়, তাহলে ওয়াই এর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ডেলেক্স যদি জিরোর কাছাকাছি যায় বা জিরো হয়, ডেল ওয়াই এর পরিমাণটা কিন্তু জিরো হবে। ডেলেক্স যদি জিরো হয়, ডেল ওয়াই কিন্তু জিরো হবে। তখন কিন্তু আমাদের এই সাম 0/0 আসবে। কথা কি ক্লিয়ার? যদি ডেল এক্স যদি জিরো হয়ে যায়, ডেল ওয়াইটা কিন্তু জিরো হবে, কারণ ডেল এক্স এর সাথে ডেল ওয়াই এর সম্পর্ক, ডেল এক্স যতটুকু পরিবর্তন হবে তার ওই মাফিক করে কি ডেল ওয়াইটা পরিবর্তন হবে। এখন ডেল এক্স যদি জিরো দিকে যায়, জিরো হয়, ডেল ওয়াইটা কিন্তু জিরো হবে। তো এখন খেয়াল করে দেখো, যখন 0/0 হবে, আমি যে পরিবর্তনের হারটা লিখছি এখানে ডেল ওয়াই বাই ডেল এক্স, যখন বলতেছি কিনা যে ডেল এক্স ইকুয়াল টু জিরো, তাহলে অবশ্যই ডেল ওয়াইও জিরো, তার মানে এটাকে লিখতে পারি 0/0। যখনই 0/0 চলে আসবে, তখন তো আর আমরা ক্যালকুলেশন করতে পারবো না। তার মানে আমরা বলতেছি যে ডেল এক্সটা জিরো না, ডেল এক্সটা জিরোর কাছাকাছি। এই যে কাছাকাছি বিষয়গুলো বা জিরোর দিকে যাচ্ছে, তখন আমাদের লিমিট নিয়ে আসতে হয় না, তখন আমাদের লিমিট নিয়ে আসতে হয়। তাহলে আমি এখন যদি এখানে এভাবে লিখি যে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, মানে জিরো না, জিরোর কাছাকাছি গেলে তখন এরকম যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি। কথা কি বুঝতে পারছো তোমরা সবাই? जी জি सर। স্যার। জি এই যে স্যার। আমরা তাহলে এখন একটা কি বলবো, যদি এখানে এখানে যদি আসলে ডেল ডিওয়াই বাই ডিএক্স বলতে কি বোঝায়, আসলে ডিওয়াই ডিএক্স বলতে বোঝাই যদি ডেল এক্স এর পরিমাণটা শূন্যের কাছাকাছি হয়, ডেল এক্স এর পরিমাণ শূন্যের কাছাকাছি হয়, সেই ক্ষেত্রে এক্স এর পরিবর্তনের সাথে ওয়াই যে পরিবর্তন,
সে ওয়াই এর পরিবর্তনের হারটাকে আমরা ডিওয়াই বাই ডিএক্স বলবো। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? না বুঝতে হলে আমি তোমাদেরকে আবার বলি। এখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা যদি বলে যে ডিওয়াই বাই ডিএক্স বলতে কি বোঝায় আসলে। ডিওয়াই বাই ডিএক্স বলতে বোঝায় যদি ডেল এক্স এর পরিমাণটা একদম জিরোর কাছাকাছি হয়, জিরোর কাছাকাছি হয়, তখন এক্স এর পরিবর্তনের সাথে ওয়াই এর যে পরিবর্তনটা হয় তার অনুপাতের মানটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স। কথা কি বুঝতে পারছো তোমরা সবাই? जी सर। জি জি। স্যার। এই পর্যন্ত গেল। এখন আর বিষয়টা তার মানে কি, ডিওয়াই ডিএক্স বলতে কিন্তু এইটা বোঝাচ্ছে, ঠিক আছে? এটা বোঝাচ্ছে, এটা বুঝে মনে রাখো। এখন আমরা যদি ওয়াইটাকে এফ অফ এক্স বলি, ওয়াইটাকে যদি আমরা অনেক সময় আমরা এটা লিখতে পারি, কারণ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স লিখতে পারি। আমরা এটা জানি যে একটা ফাংশনকে আমরা হচ্ছে এফ অফ এক্স কে আমরা ওয়াই দ্বারা আমরা কিন্তু চিহ্নিত করতে পারি। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের এই যে ওয়াই এর পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি ডিডি এক্স, তারপর কিন্তু লিখতে পারি এফ অফ এক্স। ঠিক আছে কথাটা? কারণ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স লিখতেছি। এখন এটাকে আবার প্রাইম আকারে লেখা যায়, দেখো এ প্রাইম এক্স এটা লেখা যায়। তা আমরা যখন এরকম ভাবে লেখা থাকবে, এরকম ভাবে লেখা থাকবে বা এরকম ভাবে লেখা থাকবে, সবই বুঝবো এটাকে আসছে এটা, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন। কথা কি বুঝতে পারছো? জি তার মানে আমাদের যদি এরকম আকৃতি থাকে, এরকম আকৃতি থাকে, এরকম আকৃতি থাকে, তিনটাই বিষয় হচ্ছে এটা প্রকাশ করে। আর এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। কথা ক্লিয়ার হইছো? প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো স্যার এটা বুঝি নাই। স্যার, ওই যে এফ প্রাইম এক্স ওইটা কি, ওইটা বুঝিনি, ওটা কিভাবে আসছে? এই যে এ প্রাইমটা, এ প্রাইম বলতেছে এটা, হ্যাঁ। এটা আসলে একটা চিহ্ন। হ্যাঁ, মানে আমরা যখন দেখবো যে প্রাইম এক্স লেখা আছে তখন বুঝতে পারবো যে এটা একটা একবার ডেরিভেটিভ করা হয়েছে এক্স কে, ওয়াই কে এক্স এর সাপেক্ষে। মানে এটা তুমি হয়তো বা মনে করতেছো কিভাবে আসলো না, এটা একটা চিহ্ন। আমরা যেমন না না, হচ্ছে মানে ওই হ্যাঁ, ওই যে ওই এর আগের লাইন থেকে এই লাইনটা কেমনে আসলো, কিভাবে? এই লাইনটা থেকে এই লাইনটা, সেটা না, এটা না। না না, এই যে ডি বাই ডিএক্স থেকে এই যে এফ প্রাইম এক্স এটা। আমি তো সেটাই বললাম যে এটা থেকে এটার কথা বলতেছো না, হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন, দ্বিতীয় লাইন থেকে হ্যাঁ তৃতীয় হ্যাঁ লাইন। আমি তোমাকে বললাম যে হ্যাঁ। এটা আসলে এ প্রাইম এক্স এটা চিহ্ন দ্বারা এটা প্রকাশ করছে, এটা মানে কোনো রুলস না, জাস্ট আমরা একটা চিহ্ন দিলাম যে যদি আছে এ প্রাইম এক্স বলে তাহলে বোঝা যাবে যে সেটাকে আমরা এক্স এর ও সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে। ও মানে এটা অন্য কোনো সূত্র থেকে আসেনি, জাস্ট আমাদের একটা চিহ্ন। যেমন আমরা যদি এই যে ডিডি এক্স এটা একটা অপারেটর বলতে পারি, কিন্তু এটা অপারেটরও না, জাস্ট একটা চিহ্ন। যেমন তুমি বলতে পারো যে আমরা বিভিন্ন জন ধরি না যে চলককে আমরা এক্স ধরি, ওয়াই ধরি বা হ্যাঁ জেড ধরি, এগুলোকে ধরি না আমরা, জাস্ট এটা একটা ধরলাম যে এটা ধরা যায় যে এটা সমান হচ্ছে এটা হয়, কিন্তু এটা কোনো সূত্র দিয়ে না, প্রমাণ না, হ্যাঁ জাস্ট স্যার। ধরতে হয়। ওকে, স্যার, এখন একটা বিষয় বুঝেছি। খেয়াল করো, আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে এটা তো অনেক সোজা বিষয় বা এটাও অনেক সোজা, সেটা হচ্ছে মূল নিয়মে আমরা অন্তরীকরণ করব তার একটা সূত্র শেখাবো। এটা তোমরা অনেকবার যারা অলরেডি এটা দেখছো, সেটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ করব আমরা। মূল নিয়মে অন্তরীকরণ, এটা একটা সূত্র আছে, অন্তরীকরণের সূত্র, এটা আমরা এখন প্রমাণ করব। মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু আমার ল্যাপটপে চার্জ নাই, চার্জটা দিতে খেয়ালই তো নাই। দেখো, আমরা এখন যেটা দেখাবো মূল নিয়মে অন্তরীকরণের সূত্র বের করার একটা নিয়ম শেখাবো। সেটা হচ্ছে দেখো, খেয়াল করে দেখো, আমি একটা এখানে বিষয় শিখালাম, সেটা কেমন তার আগে একটা কথা বলিনি। তোমরা তো এটা বুঝতে পারছো আমরা ওয়াই ইকুয়াল টু কিন্তু লিখতে পারি এফ অফ এক্স, এটা কিন্তু আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এখন খেয়াল করে দেখো তো, এটা যদি লিখতে পারি তাহলে কিন্তু আমরা এটাকে লিখতে পারি না, দেখো তো, ওয়াই প্লাস ডেল ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল এক্স, এটা লিখতে পারি না বলো? যদি y जी ইকুয়াল টু सर। এফ অফ এক্স হ্যাঁ লিখতে স্যার। পারি তাহলে আমরা y প্লাস ডেল ওয়াই সমান লিখতে পারবো এফ অফ এক্স প্লাস ডেল এক্স। দেখো খেয়াল করে, আমি এখান থেকে তোমাকে একটু দেখাই, এই যে y সমান আমি এফ অফ এক্স,
মানে অর্থাৎ এই ফাংশনটাতে আমি এক্স বসানোর পরে যে মানটা পেয়েছিলাম সেটা হচ্ছে ওয়াই। মনে করো এটা এটা একটা ফাংশন, যদি আমি এটাকে যদি একটা ফাংশন ধরি, ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন ধরি, তাহলে আমরা কি করছিলাম এখানে এক্স এর মান বসিয়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স এর মানটা তো এটা, তাহলে এই ফাংশনটা আমি এটা বসিয়ে আমি এটা পেয়েছি, ঠিক না? তাহলে আমরা ওই ফাংশনটাকে এটা বসিয়ে আমরা এটা পেয়েছি, তাহলে তো লিখতে পারবো না এটা, বলো? জি जी স্যার। सर হ্যাঁ, এখন খেয়াল করে দেখো, আমি এটাকে একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে যেটা করব তোমার আমরা এক্স বাদ দিব, ওয়াই বাদ দিব ওই পক্ষ থেকে, ওয়াই বাদ দেওয়া, বা ওখান থেকে যদি তুমি মনে করো যে ডেল ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ওয়াই। দেখো তো বুঝো নাকি এই পর্যন্ত লিখতে পারি নাকি, এভাবে লিখতে পারি জি নাকি? স্যার। লিখতে পারি। জি। তো আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে কি ডেল ওয়াই ইকুয়াল টু, আমরা আর একটু কাজ করলাম, সেটা হচ্ছে এক্স প্লাস ডেল এক্স মাইনাস এই ওয়াই এর পরিবর্তে দেখো আমরা লিখতে পারবো এফ অফ এক্স, এটা কিন্তু আমরা লিখতে পারবো না বলো? এই যে জি স্যার। ওয়াই जी পরিবর্তে এফ অফ सर এক্স, আমি ওয়াই পরিবর্তে এফ অফ এক্স আমরা লিখে দিলাম। এখন আমরা উভয় পক্ষকে ডেল এক্স দ্বারা ভাগ করব, উভয় পক্ষকে ডেল এক্স দ্বারা, এখানে ডেল ওয়াই আছে, পাশে আমি ডেল এক্স দ্বারা ভাগ করব, তাহলে এই পাশে তাহলে কি করব এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স বাই হচ্ছে ডেল এক্স। দেখো তো এই পর্যন্ত ক্লিয়ার নাকি? খুব সোজা অঙ্ক, কঠিন না, জাস্ট আমি ডেল এক্স দ্বারা জি স্যার। ভাগ করছি। এখন আমরা একটা কাজ করবো, সেটা লিমিট নিয়ে আসবো। কারণ লিমিট নিয়ে আসবো তোমাকে এইমাত্র শেখালাম যে আসলে দেখো, যদি আমি ডি ওয়াই বাই ডিএক্স করতে চাই, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই কে যে ডেরিভেটিভ করতে চাই, সেটা মানে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স, সাথে থাকবে হচ্ছে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো। কথা কি ক্লিয়ার? তার মানে এতটুকু সমানই কেন আমি লিখতে পারবো এটা, এতটুকু সমান আমি লিখতে পারবো এটা। তাহলে এখনো দেখো সেটা কিন্তু হয়ে নাই, তাহলে আমাদের লিমিট টানতে হবে। যদি লিমিট নিয়ে আসি দেখো, তাহলে লিমিট, তাহলে ডেল এক্স টেন্ডস টু জিরো, তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু, তাহলে এখানে যখন লিমিট নিয়ে আসা লাগবে, তোমরা জানো যে নতুন কিছু যদি আমদানি করতে হয় আমাদের, তাহলে অবশ্যই দুই পাশে দিতে হবে ব্যালেন্স করার জন্য, ঠিক না? তাহলে এই পাশেও তো লিমিট নিয়ে আসতে হবে, লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, ওকে। আর উপরে তাহলে থাকলো কি এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স বাই হচ্ছে কি ডেল এক্স। কথা কি এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখন খেয়াল করে দেখো যে আমাদের এই যে এই টার্মটা সমান আমরা কি দেখে আসলাম এই মাত্র, বলো তো একজন, এটা সমান কি দেখে আসলাম? ডিওয়াই বাই ডিএক্স। ডিএক্স, ওকে, ভেরি গুড। তার মানে এইটুকের পরিমাণটা আমরা দেখে আসলাম ডিওয়াই বাই ডিএক্স, এটা আমি লিখে দিলাম এই পাশে। আর একটা কাজ করবো আমরা, জাস্ট কাজটা হচ্ছে কি, এই যে ডেল এক্স লিখতেছি, অনেক বড় জিনিস লিখতেছি না, ছোট করে লিখবো। সেই ছোট কি করে, আমি এই ডেল এক্স এর পরিবর্তে এইচ লিখবো, এইচ, এই যে এইচ লিখবো, ঠিক আছে? এটা সমস্যা না, আমি জাস্ট বলতেছি, মানে ডেল এক্স এর পরিবর্তে আমরা এইচ লিখবো। কেন লিখবো? কারণ এত বড় জিনিস আমি লিখতে চাচ্ছি না, আমি ছোট করে ফেললাম। তো আমি এই জন্য আমরা করলাম কি, এই যে ডেল এক্স এর পরিবর্তে আমরা এইচ লিখলাম, জাস্ট পরিবর্তে লিখলাম, ঠিক আছে? জাস্ট পরিবর্তে। তাহলে এখানে কি হবে দেখো, যেখানে ডেল এক্স ছিল সেখানে হবে না এটা, তাহলে এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এই যে ডেল এক্স মানে এইচ। কথা কি ক্লিয়ার হয়েছে কি হয়নি? তারপর আমরা জাস্ট কি করলাম, এই যে ডেল এক্স যেটা ছিল তার পরিবর্তে জাস্ট আমি এইচ লিখছি। এই যে আমি সূত্রটা লিখলাম, এটাকে বলা হয় মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। খেয়াল করে দেখো, আমরা যে অন্তরীকরণ করতে বলবে, দেখো অন্তরীকরণ কাকে বলবে, দেখো আমাকে বলবে এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডেরিভেটিভ করো, তার মানে সেটাকে ডেরিভেটিভ করার অর্থ হচ্ছে এরকম ক্যালকুলেশন করা। কথা কি বুঝতে পারছো বিষয়টা? তোমাকে যদি ওয়াই একটা মান দেয়, জি স্যার। অর্থাৎ আমি যদি বলতে চাই যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বসাতে পারো, অর্থাৎ এটাকে তুমি যদি মনে করো ডি এক্স, যদি মনে করো যে এফ অফ এক্স বসাও, এফ অফ এক্স যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তার মানে যে ফাংশনটা তোমাকে দেওয়া থাকবে তাকে ডেরিভেটিভ করা অর্থ সেটা কি করতে হবে, লিমিট এইচ টেন্ডস টু জিরো করতে হবে, তারপরে এখানে এইচ নিতে হবে, দিয়ে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। কথা কি ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? জি স্যার। তার জি। মানে বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমাদের এইটাই হচ্ছে মূল নিয়মের আমাদের সূত্র, মূল নিয়মের সূত্র, যে আসলে কোন একটা ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা মানে এই কাজটুকু করা। কি কাজটুকু করা, যে ফাংশনটা দেয়া থাকবে তাকে প্রথমে এফ অফ এক্স প্লাস এইচ করবো, সেটা থেকে এফ অফ এক্স বাদ দিব, তাকে আবার এইচ দিয়ে ভাগ দিব, দিয়ে ক্যালকুলেশন লিমিট অনুসরণ করে ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেই মানটাই আমাদের
ওই মূল নিয়মে অন্তরীকরণ। তাহলে কি বুঝতে পারছো বিষয়টা ক্লিয়ার? সূত্রটা কি আসলে? জি স্যার। जी হ্যাঁ। सर এখন যদিও সময় হবে কিনা আমি একটু চেষ্টা করি। সময় যদি নাও হয়, শোনো, আমি হচ্ছে একটা কাজ করবো, সময় নাও হলেও আবার তোমরা জয়েন করবা, কারণ আমি একটা এক্সাম্পল দিলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবা। আমি আবার জয়েন করবা, ওইটা আমি অ্যাড করে দেবো দুটো ভিডিও একসঙ্গে, ঠিক আছে? তা আমি একটা অঙ্ক করি, তাহলে তোমরা ক্লিয়ার হবে সেটা যে আসলে কি বলতে চাচ্ছি আমি। তাহলে সূত্রটা দেখে নাও। তাহলে কোনো একটা ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা মানে আসলে এটা করা, এটাকে বলা হয় মূল নিয়ম, ঠিক আছে? আমরা পরবর্তী অধ্যায়ে আর এগুলো করবো না, এতগুলো কঠিন প্রসেসে করবো না, সহজভাবে আমরা করব। জাস্ট এখন হচ্ছে মূল নিয়মে করব। কথা কি বুঝতে পারছো তোমরা সবাই? জি স্যার। কারো কোনো জি, প্রবলেম স্যার। আছে এখানে? नो सर হ্যাঁ, তাহলে এখন খেয়াল করে দেখো, আমরা এখন যেটা করব, তোমাদেরকে আগে একটু, তোমার যাদের জানা আছে যে আমরা বলো তো দেখি, এই যে এক্স টু দি পাওয়ার এন কে ডেরিভেটিভ করলে কি হয়, এটা কি জানা আছে তোমাদের? যদি আমরা এটাকে n x n minus 1 এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হয়। এখন এটাই আমরা কিন্তু মুখস্থ জানি, আমরা এটাই আছে মূল নিয়মে এখন প্রমাণ করব যে হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করলে এটাই হয়। কথা ক্লিয়ার হইছো? जी এখন सर তোমাকে জি বললো স্যার। এখন এক্স টু দি পাওয়ার এন এর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তো আমি এটাকে ধরে নিলাম, ওইটা হচ্ছে ওয়াই। দেখো ধরি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। দেখো আমি এটা ধরে নিলাম, ধরতে পারি তো নাকি? ধরলাম এটা। जी सर তাই এখন খেয়াল করে দেখো তো, আমি অঙ্ক সূত্রটা একটু লিখে নিই আগে। সূত্রটা কেমন ছিল? যদি আমাদের সূত্রটা ছিল ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে কত হবে? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই হচ্ছে এইচ। কথা কি ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো তো? এটা সূত্র ছিল আমার। তো এখন খেয়াল করে ধরো, জি স্যার। আমি যেটা দেয়া ছিল সেটাকে আমি এফ অফ এক্স ধরলাম, যেটা দেয়া ছিল সেটাকে আমি এফ অফ এক্স ধরলাম। ওকে, এখন আমাদের আর কি কি বাদ আছে বের করতে? এফ অফ এক্স প্লাস এইচ বের করতে বাদ আছে না? তা আমরা এফ অফ এক্স প্লাস এইচ বের করি। দেখো সুতরাং এফ অফ এক্স প্লাস এইচ সমান কত হবে? দেখো তোমরা জানো যে ফাংশনের ক্ষেত্রে যে এখানে যেটা থাকে সেটা তো এখানে হয়, তো এর পরিবর্তে আমি যেটা লিখবো ওইটা যেখানে আছে তার পরিবর্তে এটা হবে। ওকে, দেখো এখন হচ্ছে এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার এন ছিল, এখন তার পরিবর্তে আমি এক্স প্লাস এইচ লিখতেছি, তার মানে যেখানে এক্স আছে সেখানে আমি এটা বসাবো, তার মানে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন। কথা ক্লিয়ার? জি স্যার। আর এফ অফ এক্স তো দেয়া আছে এক্স টু দি পাওয়ার এন, এটা আমি সবকিছু লিখে নিলাম। তো দেখো এখন আমি এটার মান বসাবো, এটার মান বসাবো, বাই এইচ তো এইচই। এখন দেখো সুতরাং আমরা যদি ওকে ডেরিভেটিভ করতে চাই ডি ডি এক্স, খেয়াল করে দেখো ডি ডি এক্স ওয়াই এর মানটা কি? এক্স টু দি পাওয়ার এন, তার মানে এটাকে আমরা ডেরিভেটিভ করতেছি। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা আছে লিমিট এইচ টেন্স টু জিরো, লিখলাম। তোমরা কিন্তু খুব ভালোভাবে, আমি কিন্তু বেশি অঙ্ক করাবো না, তোমাদের আগস্ট মাসের 1 তারিখে পরীক্ষা, তো আমি যেটা বলতেছি তোমরা প্রত্যেকটা বিষয় ভালোভাবে শেখো। আমি কিন্তু অনেক অঙ্ক বারবার করাবো না, একই রকম অঙ্ক সব হোমওয়ার্ক দেবো। সেক্ষেত্রে তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, হ্যাঁ বলো। অনলাইন পরীক্ষা হবে এখন এটা সিদ্ধান্ত এখন আসেনি, এখন যেটা সিদ্ধান্ত হয় সেটা আমি তোমাদেরকে বলবো। আপাতত জেনে নাও আগস্টের 1 তারিখ তোমাদের পরীক্ষা। তো আমি সেজন্য বলতেছি যে নিয়মটা শেখাবো, এই নিয়মের অঙ্কগুলো যতগুলো আছে আমি কিন্তু সব হোমওয়ার্ক দেবো। এই জন্যই তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমাকে বলবা, স্যার আমি এটা বুঝি না, এটা আমাকে বুঝান। আমি কিন্তু রিপিট অঙ্ক বারবার করাবো না, লিমিটের অঙ্ক যেন অনেকবার করাইছি এর কিন্তু করাবো না, ঠিক আছে? এটা মনে রাখো। এখন খেয়াল করে দেখো, এই যে আমাদের সূত্র তো ছিল এটা, সূত্র ভালো মনে রাখো, এটা সূত্র। তাহলে আমাদের প্রথম ছিল এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা কত? এটা না বলো? আমরা কি এখানে বসাতে পারবো? এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন বসালাম। তারপর দেখো মাইনাস এফ অফ এক্স এর মানটা কত? এক্স টু দি পাওয়ার এন না, এই যে বসিয়ে দিলাম, বাই নিচে এইচ, এই যে এইচ। কথা ক্লিয়ার হয়েছে পর্যন্ত? তোমরা জি, সবাই স্যার। লাইন কেটে গেলে সবাই আবার অ্যাটেন্ড করবা, ঠিক আছে? হ্যাঁ, এখন খেয়াল করে দেখো, এটা আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে এটা কমন নিব এর ভিতর থেকে, এক্স টু দি পাওয়ার এন কমন নিয়ে আমরা এটাকে হচ্ছে দ্বিপদী করব, দ্বিপদীতে বিস্তৃতি করব। সেক্ষেত্রে আমাদের দেখো কি করা লাগবে, সেক্ষেত্রে আমাদের করা লাগবে হচ্ছে, দেখো এখানে যদি আমি ভেতরের থেকে আমি এক্স টু দি পাওয়ার, একটু খেয়াল করে দেখো এখানে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন আছে, যদি আমরা যদি এখান থেকে ভিতর থেকে এক্স কমন নিই,
তাহলে কি হয় দেখো তো, এখানে 1 প্লাস এইচ বাই এক্স এরকম থাকে না, তারপরে এভাবে লেখা যায় না বলো, এভাবে কি লেখা যায়? মানে আমি ভিতর জি থেকে আমি স্যার। এক্স কমন জি স্যার। লেখা যায়। তো এখন বিষয়টা হচ্ছে তোমরা অথবা এটা প্রশ্ন করতে পারে কেন আমি এটা এক্স এর উপর এন হবে না? আমি এখন এম বসে নেই, দেখো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে এন দিয়ে দিছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে আমি এন দিয়েছি, তার মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করে দেখো, একজন বললো যে স্যার ওর পর কি এন হবে না, অবশ্যই হবে, এক্স এর পর অবশ্যই এন হবে, কিন্তু এখনো তো আমি কাজ করিনি। আমি কি করলাম, এর ভিতর থেকে কমন নিলাম, এন উপরে যা আছে তাই থাক, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এন করে দিছি, জাস্ট আমি এর ভিতর থেকে আমি করছি কি, এখানে আসছে এক্স কমন নিছি। যখন আমি এক্স ভিতর থেকে কমন নিলাম সেক্ষেত্রে তো সমস্যা না, মানে আমি এর ভিতর থেকে কমন নিছি, তাহলে এখান থেকে কমন নিলে এখান থেকে 1, এখানে যদি এক্স ছিল না এই জন্য এক্সটা ভাগ হয়ে যাবে, তারপরে দেখো উপরে এন আছে মাইনাস এক্স টু দি পাওয়ার এন। এখন কথা হলো যে তোমরা একটা প্রশ্ন করতে পারো, অত মানে এখানে কেন আমি এক্স কমন নিলাম, অন্য কিছু কমন নিলাম না কেন, এক্স কেনই কমন নিলাম? এখন কথা হচ্ছে যে তোমরা একটা খেয়াল করে দেখবা, যে তুমি যখন দ্বিপদী বিস্তৃতি করছো, দ্বিপদী বিস্তৃতির যে ধারা মানে এই ছিল একটা অসীম পর্যন্ত বিস্তৃতি করা যায়, একটা ছিল সসীম পর্যন্ত বিস্তৃতি করা যায়। এখন ওই বিষয় ওখানে যেটা ছিল যে আসলে এরকম একটা দ্বিপদী দেওয়া থাকে, তখন ওই সূত্রটা তখনই স্যাটিসফাই করবে যদি প্রথম উপাদানটা 1 হয় এবং দ্বিতীয় উপাদানের মানটা লেস দেন 1 হয়। কথা কি বুঝতে পারছো বিষয়টা? তোমরা এটা দেখে আসছো কিনা আমি জানি না, যে এই যে একটা দ্বিপদী আমি লিখছি, এটা সে দ্বিপদীর ক্ষেত্রে আমাদের এই সূত্রটা তখনই স্যাটিসফাই করবে যদি এখানকার উপাদানটা 1 হয়, মানে প্রথম উপাদানটা 1 হয় আর দ্বিতীয় উপাদানটা অবশ্যই লেস দেন 1 হয়, তখন গেন এই সূত্রটা আমরা স্যাটিসফাই করবে। এটা তোমরা দেখে আসছো। তার আগে কিন্তু আমরা এটাকে দ্বিপদী করতে পারি না, দ্বিপদী করার শর্ত আছে, দ্বিপদী যে কোনো ভাবে করা যাবে না, দ্বিপদী করতে হলে অবশ্যই মানে অসীমের ক্ষেত্রে, সসীমের ক্ষেত্রে না, অসীমের ক্ষেত্রে অবশ্যই এখানের মানটা 1 হওয়া লাগবে এবং এখানকার মানটা লেস দেন 1 হওয়া লাগবে। তো এখন বলো দেখি, এখন লেস দেন 1 কেমন করে হলো, এখানে লেস দেন 1 কেমন করে হলো এই মানটা? বলতে পারবা কেউ? এক্স এর মান যেহেতু জিরোর কাছাকাছি, এইচ বাই এক্স, এক্স যদি জিরো ধরি তাহলে জিরো হয়ে যাবে। হ্যাঁ, মানে ভেরি গুড, অনেক সুন্দর কথা বলছো। সেটা হচ্ছে যে এই যে এখানকার যে এইচ এর মানটা 0, এটা তো 0 না, মানে 0-র দিকে যাচ্ছে, অর্থাৎ 1 এর চেয়ে ছোটই। তো 1 এর চেয়ে যে কোনো ছোটকে মানকে তুমি যদি ভাগ করো, তুমি দেখবে সবসময় ছোট মানে আসবে। কথা কি বুঝতে পারছো? এখানে কি বড় মান আসবে? এখানে সবসময় 1 এর চেয়ে ছোট মানে আসবে, যার কারণে আমি এইভাবে ভেঙে নিলাম। যদিও না বলে এই কথাটা গুলো হতো, তারপরে তোমাদের যখন হচ্ছে দ্বিপদী শিখে আসছো এই বিষয়গুলো ছিল যে এখানে অবশ্যই 1 হওয়া লাগে এবং এখানে অবশ্যই 1 চেয়ে ছোট হওয়া লাগে, সেইভাবে আমাদের কিন্তু ভাঙতে হয়। তো এখন খেয়াল করে দেখো, যাই হোক ওইখানে গেল, এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমরা কি করব, যে এইচ নিলাম, এখন এই যে এনটা আছে, তাহলে এনটা কিন্তু এর উপরেও আছে এর উপরে আছে, যদি গুণ অবস্থায় আছে, তার মানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন আর 1 প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন। কথা ক্লিয়ার? এটা বোঝার কথা। এখন খেয়াল করে দেখো, এক্স টু দি পাওয়ার এন এখানেও আছে এখানেও আছে, আমরা কমন নিতে পারি, আমরা কমন নিব, লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে এক্স টু দি পাওয়ার এন যদি কমন নিই, আমি একটা থার্ড ব্র্যাকেট দিলাম, তাহলে কি হবে এখানে দেখো 1 প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন তারপর মাইনাস 1। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো এই পর্যন্ত? না এমন কঠিন না, একদম সোজা বিষয়। জি স্যার। এখন আমরা করব কি, এই যে এটাকে দ্বিপদী করব, এটাকে দ্বিপদীতে বিস্তৃতি করব। ওকে, তাহলে জায়গা লাগবে, এজন্য আমি এই পাশে একটু লিখলাম লিমিট, তাহলে h টেন্ডস টু 0, তাহলে এখানে আছে h লিখলাম, এখানে x টু দি পাওয়ার n লিখলাম, দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম মানে দিলাম। এখন আমি এটাকে যদি করি তাহলে আমাদের সূত্র কি, প্রথমে হচ্ছে 1 লিখতে হয়, তারপর লিখতে হয় nx, নাকি nx না, এই যে n ইনটু h বাই x, দেখো বোঝানো কি nx, সূত্র কি মনে আছে? 1 প্লাস, তোমরা কিছুদিন আগে শেষ করলা, nx প্লাস n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল জি ইনটু x, স্যার, মনে আছে। না এটা লিখতে হয়। তাহলে প্রথমে 1 প্লাস nx লিখলাম, এটা হচ্ছে x, প্লাস n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু x স্কয়ার মানে h বাই x হোল স্কয়ার, প্লাস ডট ডট চলতেছে, অনেক টার্ম আছে, ঠিক আছে, আমি ডট ডট দিয়ে দিলাম, অসীম পর্যন্ত টার্ম আছে, মাইনাস 1 করলাম। দেখো তো বোঝানো কি পর্যন্ত? আমি বেশি লিখলাম না, এই পর্যন্তই করলাম।
এখন জি স্যার, বুঝতে পেরেছি। এই -1টা এই -1 কিন্তু, আর এটা কিন্তু চলতেছে, এই যে চলতেছে এরকম কিন্তু ডট 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 দিয়ে দিবা, অসীম পর্যন্ত চলতেছে। এখন এই যে -1 আর এই +1 কাটা দিলাম। কাটা দেওয়ার পরে এখন মূলত কি থাকলো দেখো তো, লিমিট h টেন্ডস টু 0, এখানে h, এখানে থাকলো হচ্ছে দেখো nh/x, আমি আরো ভেঙে ভেঙে করতেছি, nh/x এখানে থাকলো, প্লাস এখানে থাকলো দেখো n ইন্টু n-1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু h x² প্লাস, দেখো বুঝো নাকি পর্যন্ত, এ পর্যন্ত কথা এ পর্যন্ত। এখন কথা জি হচ্ছে দেখো, স্যার। এখানে কিন্তু আমরা লিমিট বসাতে পারবো না। কারণ কেন লিমিট বসাতে পারবো না? যদি তুমি লিমিট বসিয়ে দাও, দেখো উপরে h আছে, তাহলে এখানে 0 হবে, এখানে 0 হবে, তারপর 0 হবে, সব জায়গায় কিন্তু 0 হবে, নিচেও কিন্তু 0 হয়ে যাবে। তার মানে 0/0 0 হবে, তখন কি হবে, আনডিফাইন্ড হয়ে যাবে না? তাহলে কি এখানে কি আমি লিমিট বসাতে পারবো? যদি এখানে সরাসরি এখন লিমিট বসাই, না। এখানে 0 হবে, এখানে 0 হবে, নিচেও 0 হবে, 0/0 তো আনডিফাইন্ড হয়, তার মানে এখানে লিমিট বসাতে পারবো না। তাহলে আমরা কি করব, উপরে h আছে, নিচে যে h আছে, একটা h কাটা চিন্তা করব। কয়েকটা কথা বাদ পড়ে গেছে, এখানে তো x⁴n লেখা হয়নি। হ্যাঁ, তো আমরা এখন কি করব, এই এইচটাকে ভ্যানিশ করার জন্য, সবসময় নিচেরটাকে ভ্যানিশ করার জন্য আমাদের কাজ করতে হয়। লিমিট বসার নিয়মটাই হচ্ছে নিচেরটাকে ভ্যানিশ করতে হয়। কারণটা কি, যদি নিচেরটা উপরে থাকে তাহলে সামথিং ভাগ 0 হয়ে যায়, সরি 0/0 হয়ে যায়, আর 0/0 হলে সেটা আনডিফাইন্ড হয়। তো আমরা এই জন্য একটা কাজ করবো, সেটা উপর থেকে দেখো এইচ কমন নিব আমরা। উপর থেকে যদি এইচ কমন নিই, তা দেখো আমি আরেকটা লাইন করতেছি, উপর থেকে যদি এইচ কমন নিই, তাহলে লিমিট h টেন্ডস টু 0 and x⁴n থাক, এইচ আমি কমন নিলাম উপর থেকে, কমন নিলে দেখো তো n/x হয় এখানে, প্লাস এখান থেকে n ইন্টু n-1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস h/x² প্লাস ডট ডট চলতেছে। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যেসব টার্মগুলো আসবে, এরপরে যেসব টার্মগুলো আসবে, ওই টার্মে কি এইচ এর মানটা কমবে না বাড়বে? একজন বলুন দেখি, মানে এরপরে কমবে। এইচ এর মান কমবে? না স্যার, বাড়বে। বাড়বে। এই যে a² বা x² হচ্ছে না এখানে, তারপর হতো h³ বা x³, তারপর হলো h⁴ বা x⁴, তারপর হতো h⁵ বা x⁵। তোমরা কি বুঝতে পারছো না বিষয়টা? মানে এই যে দ্বিপদী করে আসছো তোমরা, ও হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এইচ এর স্যার, মানটা বাড়বে। বাড়বে। যদি একটা এইচ কমন নিয়েও থাকো, তারপরও কিন্তু এইচ কমবে না, এখান থেকে শুরু হয়েছে এইচ এর মানটা না, আস্তে আস্তে বাড়বে এইচ এর মান। তার মানে এই দিক বুঝতে পারছি, এদিকে সব উচ্চ ঘাত, এইচ এর উচ্চ ঘাত আছে। এখন তুমি খেয়াল করো, এই এইচটা এবং এইচটা কেটে দাও, এইচটা এবং এইচটা কেটে দাও। কেটে দেওয়ার পরে দেখো থাকলো কি, এখন আমি আরেকটা লাইন যদি করি, কি থাকলো বলতো, আমাদের তাহলে থাকলো এখানে লিমিট h টেন্ডস টু 0 x⁴n ইন্টু n/x প্লাস n ইন্টু n-1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস h/x², সরি ইন্টু ইন্টু প্লাস ডট ডট চলতেছে। দেখো তো এই পর্যন্ত বোঝো নাকি ক্লিয়ার? এটা থাকলো না শেষ পর্যন্ত? জি স্যার। হ্যাঁ, এখন জি কিন্তু স্যার। দেখো, আমি বলতেছি এরপর যে সবগুলো টার্ম আসবে সবই এইচ এর উচ্চ ঘাত আসবে, এরপর যতগুলো টার্ম আসবে সবই এইচ এর উচ্চ ঘাত। এখন তুমি যদি এইচ এর মানটা তখন বসিয়ে দাও, তাহলে এখানে তো 0 হবে এই টার্মটা, এরপরে যতগুলো টার্ম আছে সবই 0 হবে না? এই টার্মটা সহ এরপর যতগুলো টার্ম আছে প্রত্যেকটা টার্ম 0 হবে, কারণ এরপরে যতগুলো টার্ম আছে প্রত্যেকটা টার্ম হচ্ছে এইচ এর উচ্চ ঘাত। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। তাহলে আমরা এটুক সহ লিমিট বসাতে, এটুক সহ যা আছে সব 0, মানে এটুক সহ যা আছে সব 0, তাহলে মূলত থাকলো হচ্ছে এখানে x⁴n ইন্টু n/x, মূলত এটা থাকলো লিমিট বসিয়ে দিলে। এখন খেয়াল করে দেখো, যদি বেজ একরকম হয়, তাহলে আমরা জানি ভাগের বেলায় পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে কি হবে x⁴n-1 ইন্টু, এখানে সরি একটা জিনিস ভুল লিখলো না, n, ঠিক আছে এটা n কিন্তু, হ্যাঁ আমি মাঝে মধ্যে আবার n কে h করে ফেলি, দেখো বুঝো নাকি, এটা কিন্তু n। তাহলে আমরা মূলত লিখতে পারি n ইন্টু x⁴n-1, এটাই আমাদের মূল সূত্র। দেখো বুঝো নাকি, এটা কিন্তু n, তোমরা আবার h মনে করো না জানো, এটা n। দেখো বুঝো নাকি বিষয়টা?
জি স্যার, জি বুঝছি। স্যার। এটাই আমাদের বিষয়টা ছিল। তোমাদেরকে আমি যে বললাম যে ddx x⁴n এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে nx n-1 হয়, সেটাই আছে মূল নিয়মে আমরা প্রমাণ করলাম। প্রত্যেকটা সূত্র, ডিফারেন্সিয়েশনের যত সূত্র আছে প্রত্যেকটা সূত্র মূল নিয়মে আমরা প্রমাণ করতে পারি। কিন্তু যখন আমরা পরের অধ্যায় যাবো, অর্থাৎ 9.3-এ যাব, তখন কিন্তু এরকম প্রমাণ করে করে আমরা অঙ্ক করবো না, মুখস্থটাই আমরা বসাই দিব। কথা কি বুঝতে পারছো? আমাদের যে মুখস্থ যে টার্ম আছে সেটা আমরা বসাই দিব। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলো। আমি আবার বলতেছি, তোমাদের কিন্তু যেসব অঙ্ক একই রকম অঙ্ক আমি কিন্তু সেগুলো রিপিট করবো না, তোমার জন্য হোমওয়ার্ক থাকবে। সেক্ষেত্রে এখনো কোথাও যদি না বুঝতে পারো যে স্যার আমি এই জায়গাটায় বুঝি নাই, আমি সেই জায়গাটা তোমাদেরকে বোঝাবো। স্যার 9.2 পুরাটা করে কি গ্রুপে দিয়ে দিব? পুরোটা করবা তুমি? হ্যাঁ অবশ্যই করে দাও, করে দিয়ে পাঠিয়ে দিলে তো ভালোই। তাহলে আমি নতুন অধ্যায় ধরবো, 9.3 ধরবো। ওকে স্যার। ঠিক আছে? এখন কি তোমরা বুঝতে পারছো বিষয়টা কিভাবে আমাদের? আর যেগুলি সমস্যা হবে সেগুলো তো সেগুলো তো তোমাদের আমি করে দেবো আগামী ক্লাসে। অবশ্য আমি একটু কথা বলে রাখি তোমাদেরকে, আগামী ক্লাসে আমি মনে হয় ইউটিউবে আমি ক্লাসটা নিতে পারি, কারণ হচ্ছে আমি যে আগামী বুধবার একটু বাসায় যাব, মানে আমাদের গ্রামে যাব, সেক্ষেত্রে রবিবারে ক্লাসটা নিতে নাও পারতে পারি। আমি ইউটিউবে কিছু অঙ্ক আমি দিয়ে দেবো। তা তার আগে তোমরা যদি অঙ্কটা করে দাও, মানে করে যদি তোমরা বলো যে এগুলো প্রবলেম, তাহলে সেগুলো আমি ইউটিউবে আমি দিয়ে দেবো করে। আমার কথা কি বুঝতে পারছো সবাই? স্যার। জি হ্যাঁ, স্যার। মানে তোমরা যদি জি স্যার। আগামী বুধবার বৃহস্পতিবার আগে আমাকে অঙ্কগুলো করে যদি তুমি গ্রুপে দিয়ে দাও আর বলো যে স্যার এগুলো আমাদের প্রবলেম, তাহলে আমরা করবো কি, আমি সেই অঙ্কগুলোই আমি করে ইউটিউবে দিয়ে দেবো, যেন তোমরা দেখতে পারো। ওকে স্যার, আমরা দেখব। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি পরে আবার একটা ক্লাস আছে, তো আমি এখন শেষ করলাম। সবাই ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।